টার্গেট আছে, আর সেক্ষেত্রে আমাদেরকে একটা কিউবা এবং ইরানের মতো যে একটা বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী লেড বাই দ্য স্টুডেন্টস, আপনার কি মনে হয় না এরকম একটা থাকার নেসেসিটি আছে? বিকজ আমরা থ্রেট ফিল করছি যে দেখেন কতদিন আমরা এইভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে দৌড়ে দৌড়ে এখানে ওখানে যাবো, এটা লোক গুড। তার থেকে কি এটা ভালো হয় না যে আমরা একটা প্রতিরক্ষা বাহিনী করি, লাইক ইরানের যেমনটা আছে, এবং আমাদের আশঙ্কা হচ্ছে এই যে যেহেতু ওদের লুটের প্রচুর অর্থ আছে, আচ্ছা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনুন। 10 কোটি টাকা পাচার করে রাখছে, ফলে তারা যে কোনো সময় এই ধরনের ইয়ে করতে পারে। সেক্ষেত্রে আমাদের এইখানে ভাবেন অধ্যাপক মুস্তাক হোসেন খানের একটা কথা আছে, উনি বলতেছিলেন এইভাবে, আপনি কিভাবে ক্রিটিক করবেন জেনে যাবেন যেটা সামনে। উনি বলছিলেন যে যত মুসলমানদেরকে হচ্ছে ভারত হজম করতে পারে না, ফলে তোমরা ভাইবো না যে উনি কিছুদিন আগে সেমিনারে বলছেন, উনি এসেছিলেন দেশে। হ্যাঁ তোমরা আপনারা ভাইবেন না যে ওরা ওইভাবে দখল করে দিবে। বাট আমরা দেখি যে এই বাকি ঘরের মতো দুই বাংলা এক হওয়া প্রজেক্টে যে কালচারাল দালালগুলো আছে, জয়া আহসান আছে বা আরো যে আব্দুল্লাহ আবু সাইদ আছে, এরা আমাদেরকে করছি যে দুই বাংলা এক হলে কত ভালো হতো, এই হতো আর ওই হতো। ফলে আমরা মনে করি ওই পর্যায়ে নিলে তারা আমাদেরকে ঠিকই আত্মগ্রহণ করবে এবং অখণ্ড ভারত পরিস্থিতিতে শিয়ার রিয়েলিটি। ফলে আমাদের একটা বিপ্লবী প্রতিরক্ষা বাহিনী, এই ব্যাপারে আপনি একটা মন্তব্য করেন, ওই ক্রিটিক্যাল ব্যাপারে মন্তব্য করেন। আর আমরা চাই যে জাকেরিয়া কামালের মতো যারা মিলিটারি এক্সপার্ট আছে, এক্স আর্মি, তার সঙ্গে আপনার একটা দ্বৈত এখানে একটা প্রোগ্রাম হোক লেড বাই আদর্শ, সেক্ষেত্রে একটা ফ্রুটফুল কিছু বের হয়ে আসবে। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। প্রথম কথাটা হচ্ছে আমাদের একটা বিপ্লবী, যেমন আমাদের ইরানের কথা বলি, ইরানে আইআরজিসি আছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস, এবং আপনারা জানেন সম্ভবত ইরানের মিলিটারির যে পাওয়ার আছে আসলে আইআরজিসির পাওয়ার অনেক বেশি। এর অনেকগুলো উইং আছে। আমাদের মনে থাকার কথা কাসেম সুলাইমানি, যিনি আমেরিকার অ্যাটাকে মারা গেছেন, উনি আইআরজিসির যে ফরেন যে ইয়ে আছে সেটার পার্ট ছিলেন, সেটা চিফ ছিলেন। এখন আমাদের দেশে এরকম একটা বিপ্লবী বাহিনী দরকার আছে কিনা, সবার আগে একটা প্রশ্ন যদি করি, এটা নিয়ে খুব ডিবেট হচ্ছে, এটা নিয়ে আমার নিজের একটা অবস্থানও আছে। আমাদের কি বিপ্লব হয়েছে? আচ্ছা আমি আমার অপিনিয়নটা বলি, আমি শুনবো, আমি আমার অপিনিয়নটা আগে বলি। আমি এটাকে আসলে বিপ্লব মনে করি না। বিপ্লব মনে করি না কেন, খোলামেলা করছি। এখন আমাদের তো অনেকের স্বপ্ন থাকতে পারে এটা বিপ্লব, আমরা তো এখানে অনেকে আন্দোলনে নেমেছি, আমরা অনেক বয়ান দেওয়ার চেষ্টা করছি, এই করেছি, আমি পেছনে এই করে এভাবে সিস্টেম করেছি, এভাবে ব্যবস্থা করেছি, অনেক কিছু করছি। ধরুন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস এবং স্পেসিফিকলি ডট প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস তো কোটা মুভমেন্টে প্রথমে নামে নেয়, ওর বিসিএস এর নিয়ে ওর কোনো মাথা ব্যথাই ছিল না। নাম্বার ওয়ান, অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, শেখ হাসিনার এই যাবতীয় লুটপাটে, ইনফ্লেশনে ওর ফ্যামিলিতে কোনোদিন খাওয়া কথা পায়নি, ওর কাছে এটা কোনো টাকাই না যে প্রবলেম হয়েছে। নাম্বার থ্রি, আপনি যদি শেখ হাসিনা বা রানীমাকে সমালোচনা করে কিছু না লেখেন, আপনার ভয়ের কি কিছু ছিল এই দেশে? আমার ভয় ছিল, কারণ আমি বহু বছর থেকে সরকারের বিরুদ্ধে কথাবার্তা লিখে গেছি। এটা আমি সরকার বলছে, শেখ হাসিনা বলি না, আমার 15 বছরের অভ্যাস। শেখ হাসিনা পালিয়েছে, তাও আমি এখনো শেখ হাসিনার জায়গায় সরকার বলি, এটা 15 বছরের অভ্যাস করেছি। আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তার নাম এড়িয়ে বললে ভালো হবে। তো ওর তো কোনো প্রবলেম ছিল না, তো ওর প্রথম দিকে কোটা মুভমেন্টে ছিল না, কিন্তু শেষ নিয়ে আসুন একটা পর্যায়ে আর্গুমেন্ট ছিল এত মানুষ হত্যা করেছে, ওটার বিচার চাই। ওর কাছে আসলে কোটা বিসিএস কোনো ম্যাটার করে না, যেটা আমরা বলছিলাম। বহু মানুষ এই মুভমেন্টে নেমেছে এক একজন এক এক কারণে। ইভেন আমাদের পরে Islamic Revolution in Iran 1979 was a revolution because it changed the whole social and political system of the country. সোভিয়েত ইউনিয়ন, কিউবা, সব জায়গায় রেভলিউশন হয়েছে। কেন? ইভেন ক্যাম্বোডিয়াতে, কারণ ওখানে পুরো সিস্টেমটা পাল্টে গেছে। আমরা কি চেয়েছি আসলে? আমরা কি বাংলাদেশের, আপনি মানুষকে জিজ্ঞেস করেন শেখ হাসিনা নিয়ে খেপা কেন? ভোট দিতে পারি না ভাই, আমরা ভোট দিতে চাইছি ভাই, কথা বলতে পারি না, জিনিসের দাম বেশি, ঘুষ খায়, চাঁদাবাজি করে। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা কামাইছে, তাই না? তার মানে দেখেন, আমরা এই এক্সিস্টিং সিস্টেমটার বাইরে কেউ যাই নাই। অভিযোগ ছিল শেখ হাসিনা এই এক্সিস্টিং সিস্টেমটাকে অ্যাডাল্টারেট করছে। আমরা এটাকে একটু
বেটার চাই। এবং ফ্র্যাঙ্কলি বলি, আমার মনে দুর্নীতি আমরা মাইনে নিয়েছিলাম। আমি সরি এভাবে বলার জন্য। আমরা যারা বিসিএস দেওয়ার জন্য আন্দোলন করলাম, তারা সবাই খুব সৎ চাকরি করতেন বলে মনে করি আমরা। বিসিএস কেন এত আকর্ষণীয় হইল? ওই যে মজা আছে নিচে সবাইকে বলছি না, আপনি এখানে ক্ষমতা পান, টাকা পান, এবং টাকা এখন সোসাইটিতে প্রবলেম মনে হয়। আপনি আজকে বিসিএস এ জয়েন করলেন, কালকে ফ্ল্যাট কিনলেন, পরশু গাড়ি কিনলেন, মানুষ কোনো প্রশ্ন করে না। So, যে কথাটা আমরা বলছিলাম, আমাদের সোসাইটিতে ইভেন করাপশনের এক ধরনের অ্যাকসেপ্টেন্স আছে। একটা সচিব 50 কোটি টাকা খাইলে মনে আমাদের খারাপ লাগতো না, সমস্যা হচ্ছে এখন 5,000 খাইছে। দ্যাটস দ্য প্রবলেম। আমাদের অভ্যুত্থানের কারণ হচ্ছে 5,000 খাওয়া যাবে না, 50 খাওয়ার মধ্যে আমি আছি। So, frankly speaking, I believe it's not a revolution. যদি রেভলিউশন না হয়ে থাকে, তাহলে রেভলিউশনারি গার্ড ধরনের কোনো কিছু প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তবে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুলেছেন। এই যে স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে নেমে যাচ্ছে। আনসারদের বিরুদ্ধে নামলো কয়েকদিন আগে, যেটা নিয়ে আমি সরকারের একজন অ্যাডভাইজারকে খুব স্ট্রংলি, ওর সাথে আমার দেখা হলো, অনেকক্ষণ কথা হলো। আমি বললাম এটা একদমই ভালো দেখাচ্ছে না। উনি বলছেন আমাদের উপায় ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের কাউকে কোনো একটা স্ট্রাকচারের অধীনে এনে, দ্যাটস ইম্পর্টেন্ট। আমাদের কোনো কোঅর্ডিনেটর ঢাকা মেডিকেলে ঝামেলা হলে আছে, এইচএসসি ঝামেলা হলে আছে, উনি কোন ক্যাপাসিটিতে আছেন? এটা তো আসলে সিরিয়াস একটা প্রশ্ন। কেন উনি যাবেন? হুজ দ্যাট পারসন? সো আমাদের একটা স্ট্রাকচার কোনো ফর্মে আনা, সেটা আইআরজিসি টাইপের কিছু না, কারণ আমি এটাকে রেভলিউশন মনে করি না। কিন্তু নিশ্চিতভাবে এই রেভলিউশনটা না, এই আপরাইজিংটাকে যার ফল আছে সেটাকে এনশিওর করার জন্য আমাদের মেজর ওভারহলিং অফ দ্য পুলিশ, বিজিবি আর মিলিটারি সেটা করতে হবে। আর অবশ্যই এই ছাত্রদেরকে নিয়ে আমরা কোনো ফর্মে কোনো একটা স্ট্রাকচার তৈরি করবো যাতে তারা ভিজিল্যান্ট হিসাবে কাজ করতে পারে। ভিজিল্যান্ট হওয়া ইজ ইম্পর্টেন্ট আমি বলি।